তো স্যার যা বললো আমি তাই করলাম। আর আমার মাথায় সবসময় এটাই কাজ করতো যে উনি আমার স্যার, গুরুজন, ওনার সব কথাই আমার মেনে চলা উচিত। তারপর কাছে যাওয়ার পর উনি আমাকে টেনে নিল, উনি আমাকে জড়িয়ে ধরলো। তখন কি করব বুঝতে পারতেছিলাম না। উনি কি আমি কি ওনাকে নিষেধ করব, নাকি আমার আব্বু আম্মুকে জানাবো, সেটাও বলতে পারতেছি না। তারপর এক সময় ওনার বুকের সাথে জড়িয়ে ধরে একেবারে আঁকড়ে নিল। তখন আমার দমটা বন্ধ হয়ে আসছিল। তারপর আমি কিছু বলতে পারলাম না। তখন আমি কাকে কি বলবো, উনি তো আমার স্যার। তো আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার সাথে অনেক কিছুই করে ফেললো, যা আপনাদেরকে আমি সেই বাসায় প্রকাশ করতে পারছি না। আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। তারপরেও এলাকার লোকজনের মুখ কি ধরে রাখা যায়? আমার আব্বু যখন বাহিরে বের হতো, তখন নানান ধরনের নানান লোকেরা নানান কথা বলতো। আমার আম্মু তো পাড়া প্রতিবেশী কাকিরা ওদের সাথে সবসময় আড্ডা দিত। আমি ছোটবেলায় অনেক চঞ্চল প্রকৃতির ছিলাম, আর দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর, আর লেখাপড়াতেও অনেক ভালো ছিলাম। তাই আমার বাবা মার স্বপ্ন ছিল অনেক লেখাপড়াতে অনেক ভালো ছিলাম। তাই আমার বাবা মার স্বপ্ন ছিল অনেক আমি স্কুলেই সবসময় ফার্স্ট হতাম। তারপর একদিন আমার আব্বা আম্মা বলল যে তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, তোমার অনেক বড় হতে হবে। তাই ওনারা আমার জন্য একটা প্রাইভেট মাস্টার ঠিক করলো। উনি আমার বাসায় এসে পড়াবে প্রতিদিন। তারপর আমিও তাদের কথা রাজি হলাম, বললাম আচ্ছা ঠিক আছে, তোমরা যেভাবে চাও, যেভাবে ভালো হবে সেভাবেই করো। তখন আমার বয়স ছিল 10 বছর। তেমন বুদ্ধিশুদ্ধি আমার ছিল না। আর আমার আব্বু আম্মু আমার জন্য যা ঠিক করবে সেটা অবশ্য ভালোই, আমি সেটাই ভাবলাম। তারপর প্রথম দিন স্যার আসলো আমার বাসায়, পরিচিত হলাম। তো আমার খুব ভালো লাগলো, স্যারকে অনেক আদর করলো। তো এভাবে অনেক দিন কেটে গেল। তো স্যার প্রতিদিন আমার বাসায় আসে, আমাকে পড়া দিয়ে যায়। সবগুলো পড়া শেষ করি খুব সুন্দরভাবেই। হঠাৎ একদিন বলল যে আজকে তোমাকে অন্যরকম একটা ক্লাস নিব। তারপর বললাম আচ্ছা স্যার, স্পেশাল ক্লাসটা কি? তারপর বলে বুঝতে পারবা একটু পর, তোমার হাতটা একটু বাড়াও আমার দিকে। তারপর স্যারের কথা মতোই আমার হাতটা একটু বাড়ালাম। স্যার আমার হাতটা ওনার হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো, একটা সুড়সুড়ি দিল হাতে। তখন আমার শরীরটা কীরকম জানি একটা শিউরে উঠলো। তখন স্যার আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা কেমন লাগলো তোমার স্পেশাল ক্লাসটা? তখন আমি বলি আসলে স্যার, আমার কেমন জানি লাগছে, আর কেমন জানি লাগছে সেটা আমি বলতে পারতাছি না। তখন স্যার বলে আজকে এই পর্যন্তই, আর অন্যদিন তোমাকে আরও কিছু নতুন নতুন শেখাবো। তখন আমি কিছুই বুঝলাম না, আর বুঝবো কি করে? তখন তো আমার বয়সটা খুবই অল্প, আর এই বয়সে এরকম ধারণা কারো মাথাতেই আসে না। তারপর পরের দিন স্যার আবার আসলো, তো একই কথা যে আজকে তোমাকে আমি আবার একটা স্পেশাল ক্লাস করাবো। তারপর উনি আমার গায়ে হাত দিল, হাতটা নিয়ে নাড়াচাড়া শুরু করে দিল। তারপর আমি কিছুই বললাম না। এদিকে লজ্জাও লাগতেছিল, ভয়ও লাগতেছিল। আবার ভাবলাম এখন যদি আমি কিছু বলি, স্যার যদি আমাকে পড়াতে না আসে, তাহলে আব্বু আম্মু আমাকে অনেক বকা দিবে। তাই কিছু বলতেও পারলাম না স্যারকে। আর সাহস করি সেটা আমি আব্বু আম্মুকে বলবো, সেটাও পারলাম না। আর স্যার তো আমাকে প্রথমেই বলেছিল যে তোমাকে আজকে স্পেশাল ক্লাস শিখিয়ে দেব। তো আমি ভাবলাম এটা মনে হয় অন্যরকম পড়া। তখন আমাকে বলে কাছে আসো। তো আমি কাছে গেলাম। তো স্যার যা বললো আমি তাই করলাম। আর আমার মাথায় সবসময় এটাই কাজ করতো যে উনি আমার স্যার, গুরুজন, ওনার সব কথাই আমার মেনে চলা উচিত। তারপর কাছে যাওয়ার পর উনি আমাকে টেনে নিল, উনি আমাকে জড়িয়ে ধরলো। তখন কি করব বুঝতে পারতেছিলাম না। উনি কি আমি কি ওনাকে নিষেধ করব, নাকি আমার আব্বু আম্মুকে জানাবো, সেটাও বলতে পারতেছি না। তারপর এক সময় ওনার বুকের সাথে জড়িয়ে ধরে একেবারে আঁকড়ে নিল। তখন আমার দমটা বন্ধ হয়ে আসছিল। তারপর আমি কিছু বলতে পারলাম না। তখন আমি কাকে কি বলবো, উনি তো আমার স্যার। তো আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার সাথে অনেক কিছুই করে ফেললো, যা আপনাদেরকে আমি সেই বাসায় প্রকাশ করতে পারছি না। তখন আমি বুঝতেও পারতেছিলাম না যে এটা আমার সাথে কি হলো। 10 বছর বয়স, কারো মাথায় এগুলা থাকে না, আর আমারও ছিল না। আমি না বুঝে ওঠার আগেই আমার সতীত্ব আমি হারিয়ে ফেললাম। তখন আমার খুব কান্না পাচ্ছিল, আর কষ্টও হচ্ছিল কাকে কি বলবো। আর জীবনের প্রথম আমার ফিজিক্যালি হয়ে গেল। বয়সটাও খুব অল্প ছিল, আমার প্রচুর ব্লাড যাচ্ছিল। তখন আমি বিছানার এক কোনায় শুয়ে রইলাম। তখন স্যার আমার রুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে গেল, আর আমি শুয়ে রইলাম। তো হঠাৎ করে আমার স্বাস্থ্য ভাই আমার বাসায় আসলো। প্রতিদিনই ওর সাথে বিকেলবেলা বাইরে যেতাম,
খেলাধুলা করতাম। তো আজকে আমার একটু দেরি হয়ে গেল, এই কারণেই দেখতে এসেছিল আমি কেন যাচ্ছি না। যখন আমার স্বাস্থ্য পাই আমার ঘরে ঢুকলো, দেখলো আমি খাটে শুয়ে আছি, এক কোনায় লুটিপুটি হয়ে শুয়ে আছি, আর আমার বিছানা কাপড় চোপড় সারাটা রক্তে ভরে গেছে। তখন উনি বলল, কিরে তোর এই অবস্থা কেন? আমি লজ্জায় ভয়ে কিছুই বলতে পারলাম না। যখনই আমি ওর মুখটা বন্ধ করবো তখনই আমাকে রেখে ওই দৌড় দিল। তারপর আমি আর কি করব, বাইরে গিয়ে আমার স্বাস্থ্য ভাই আমার আব্বু আম্মুকে সব কিছুই বলে দিল। এলাকার লোকজন ভরে গেল, এলাকার লোকজন সব কিছুই শুনতে পেল। তারপর আমার আব্বু আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কিরে তোর সাথে কি হয়েছে? তখন আমি সব কিছুই খুলে বললাম, কিন্তু খুবই দেরি হয়ে গেছিল। তখন বলার পরে আর কোনো কিছুই উপায় ছিল না, আর কোনো কারণ ছিল না, আর তারা কোনো কিছু করতেও পারতো না। তো এলাকার ভিতরে যখন এই কথাগুলো সরাসরি হলো, তখন আমার আব্বা আম্মু লজ্জায় বাহিরে যেতে পারতেছিল না, কাউকে মুখ দেখাইতে পারতেছিল না। সবাই শুধু একটা কথাই বলতেছিল যে প্রাইভেট মাস্টারের সাথে ওই মেয়েটা অনেক কিছুই করছে। কিন্তু সত্যি বলতে আমার তো কোনো দোষই ছিল না, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। তারপরেও এলাকার লোকজনের মুখ কি ধরে রাখা যায়? আমার আব্বু যখন বাহিরে বের হতো তখন নানান ধরনের নানান লোকেরা নানান কথা বলতো। আমার আম্মু তো পাড়া প্রতিবেশী কাকিরা ওদের সাথে সবসময় আড্ডা দিত। কিন্তু এই ঘটনার পর থেকে আমার আম্মু বাইরে যেতে পারতো না। নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। তো আমি কি করলাম, কেন হলো আমার সাথে এরকম? তো যাই হোক, আপনারা আমার গল্পটা শুনলেন। এখানে কিন্তু আমার কোনো দোষী ছিল না, এটা সম্পূর্ণই দায়িত্ব ছিল আমার বাবা মার। কারণ একটা টিচার যখন রাখছে, উনি কিভাবে পড়াচ্ছে, তো তার এদিকে খেয়াল রাখা উচিত ছিল। কিন্তু আমার আব্বু আম্মু এই স্যারটাকে অনেক বিশ্বাস করতো, আর বিশ্বাস করার কারণেই তেমনভাবে কোনো খেয়ালই রাখেনি। তো আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ, তো আপনাদের ছেলে মেয়ের উপরে অবশ্যই নজর রাখবেন, আর স্যার কিভাবে পড়াচ্ছে তা অবশ্যই খেয়াল রাখতে হবে। তা না হলে সবাই আমার মতো এরকমভাবে পড়বেন। আর আমার এই একটা ছোট্ট ভুলের কারণে আর আমার লাইফে অনেক কিছুই ঘটে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। যদিও আমি কিছু জানি না, আমার কোনো ভুল নেই, তারপরেও সেই ভুলের মাসুলটা আজও আমি দিয়ে যাচ্ছি।